কালকে চাল আনবার ব্যবস্থা করছি। এভাবে চললে হয়? আমরা এখানে একা থাকি, কার কাছে যাব ধার আনতে? সেই ধার আনতে গ্রামের মধ্যেই যেতে হয়। লক্ষ্মী মা আমার, আজকের দিনটা একটু চালিয়ে নাও। গ্রামের কারোর কাছ থেকে ধার আনো, বলবে কালকে দিয়ে দেব। আমাকে এখন আর কেউ ধার দিতে চায় না। আমাকে দেখলেই সবাই দরজা বন্ধ করে দেয়। আমার কতটা খারাপ লাগে বুঝিস তুই? আমি তো চেষ্টা করছি মা, তুমি তো বোঝো আমি তো কম চেষ্টা করি না কাজের জন্য। এত পড়ালেখা করেছি কিন্তু তবু একটা কাজ জুটছে না। আমি তোর কষ্টটাও বুঝি বাবা। সেই ছোটবেলা থেকে কত কষ্ট করেই না বড় হয়েছিস। তোর বাবা বেঁচে থাকলে আজকে এত কষ্ট আমাদের করতে হতো না। সেসব কথা বাদ দাও। তুমি দেখো, আমি কাজ পেয়ে গেলে তোমাকে অনেক অনেক সুখে রাখবো। তারপর এই বাঁশপাতার ঘর বদলে নতুন ঘর তুলব। এত কিছু করতে হবে না রে, আমরা সুখ চাই না। আমি শুধু দেখে যেতে চাই তুই একটা কাজ পেয়েছিস, তোর জীবনটা ভালো হবে। অন্যদিকে গ্রামের জমিদারের মেয়ে অনন্যা। অনন্যা স্বভাবে চটপটে, এক জায়গায় সে স্থির হয়ে থাকতেই পারে না। আর এই যে, আপনি নৌকা চালাতে জানেন তো? এইভাবে তো নৌকা চালানো যায় না, যে কোনো সময় নৌকা উল্টে যেতে পারে। আপনি আমাকে শেখাচ্ছেন? আমি খুব ভালোভাবে নৌকা চালাতে পারি। কতটা পথ আমি নৌকা চালিয়ে এসেছি জানেন? তা তো নদী শান্ত ছিল বলে। নদীর অবস্থা দেখেছেন? ধীরে ধীরে নদীর অবস্থা খারাপ হচ্ছে। নৌকা যদি একবার চালানো শেখা যায় তাহলে নদী শান্ত থাকুক আর অশান্ত থাকুক তাতে কোনো সমস্যা হয় না। দেখুন, আমি কিন্তু আপনাকে সতর্ক করে দিলাম। এরপরে কিছু হয়ে গেলে আমার আবার দোষ দেবেন না যেন। আপনার দোষ দেব কেন? আপনাকে আমি চিনি নাকি? আর এই নৌকাটা এভাবে দুলছে কেন? বাঁচাও, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, আমাকে জল থেকে তোলো, আমি সাঁতার জানি না। কি হলো? আমি বলেছিলাম না নৌকা উল্টে যাবে? হলো তো আমার কথা। বেশ তো বাহাদুরি দেখাতে এসেছিলেন, এবার কেমন হলো? আপনি এখনো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন? আগে আমাকে বাঁচান, আমি আমি সাঁতার জানি না। বেশি পাকামি করতে গেলে এমনই হয়, বুঝলেন তো? এবার আর কখনো পাকামি করবেন না। এরপর বিক্রম এবং অনন্যার মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হয়। অনন্যা মাঝে মধ্যে বিক্রমের সঙ্গে দেখা করতে খালের পাড়ে আসতে থাকে। অনন্যা, তোমার বাবা আমাদের এই সম্পর্ক মেনে নেবে তো? আমার তো খুব ভয় হয়। আমি নিশ্চিত তোমার বাবা এই সম্পর্ক কখনোই মেনে নেবে না। সেটা আমিও জানি। আমার বাবা খুব অহংকারী মানুষ। সেখানে তোমার মতো একজন বেকারের হাতে আমাকে কখনোই তুলে দেবে না। তাহলে তাহলে আমাদের এই প্রেমের পরিণতি কি হবে? তোমাকে ভুলে যেতে হবে? না না, এমন অলক্ষণে কথা বলো না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবোই না, কখনোই ভুলে যেতে পারবো না তোমায়। তাহলে তোমার বাবাকে কিভাবে মানিয়ে নেব আমরা? আমার অবস্থা তো দেখতেই পাচ্ছ। আমার অবস্থা কখনো ভালো হবে বলে মনে হয় না। তোমার অবস্থা যেমনই থাকুক না কেন, আমি তোমার পাশে সব সময় আছি। দেখবে, যদি আমার বাবা রাজি না হয় তাহলে আমি তোমার সাথে পালিয়ে আসব। কি বলছো তুমি? তুমি ওই বড় বাড়ি রাজপ্রাসাদ ছেড়ে আমাদের এই বাঁশপাতার ঘরে এসে থাকবে? কেন থাকবো না? আমি তো তোমাকে ভালোবাসি। তুমি যেখানে রাখবে আমি সেখানেই সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবো। না না, আমি তোমার জীবনটাকে এভাবে নষ্ট করে দিতে পারি না। তোমার ভবিষ্যৎ সুন্দর হবে। আমার কাছে থাকলে তোমার ভবিষ্যৎ সুন্দর হবে না। যে সুন্দর ভবিষ্যতে তুমি থাকবে না সেই ভবিষ্যৎ সুন্দর হতেই পারে না। আর সেই সুন্দর ভবিষ্যৎও আমি চাই না। তাহলে? তাহলে আর কিচ্ছু নয়। বাবাকে একবার বলবো, যদি মেনে না নেয় তাহলে আমি তোমার কাছে পালিয়ে আসবো। শুনেছ ভাবি, ওই বিক্রমের কত বড় সাহস! একটা সামান্য বেকার ছেলে হয়ে রাজকুমারীর দিকে হাত বাড়িয়েছে। রাজকুমারী আবার কে? এখানে আমাদের রাজাই বা কে? কি বলছিসটা কি তুই? আমি তো কিছু বুঝতেই পারছি না। আরে ধুর, আমি জমিদারের মেয়ের কথা বলছি। জমিদারের মেয়ের সাথে ওই বিক্রম প্রেম শুরু করেছে। মাঝে মধ্যেই তো দেখি খালের পাড়ে দুজনে বসে গল্প গুজব করছে। কি বলিস? আমাদের গ্রামে আবার এসবও শুরু হয়েছে? জমিদার বাবু কি এখনো সেসব কথা জানে না? মনে হয় না, কারণ জমিদার বাবু যেমন অহংকারী মানুষ, তিনি এই সম্পর্ক কোনোদিন মেনে নেবেন না।
আহারে, বেচারা বিক্রম, না জানি বিক্রমের কি অবস্থা হয়। জমিদার বাবু তো ভালো মানুষ নয়। এসব কথা যদি জমিদার বাবুর কানে যায় তাহলে বিক্রমকে জমিদার বাবু মেরেই ফেলবে। বিক্রমের এমন অবস্থা হতে আর বেশি দেরি নেই বলে মনে হয়, কারণ আজকালের মধ্যেই দেখবি জমিদার বাবু সমস্ত কথাই জেনে গেছেন। যা হবে ভালোই হবে। বিক্রমের উচিত হয়নি জমিদার বাবুর মেয়ের সাথে প্রেম করার, কারণ বিক্রম ভালোভাবেই জানে চাঁদের দিকে হাত বাড়ালে হয় না। শুধু চাঁদের দিকে হাত বাড়ায়নি রে, সেরা কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখেছে। ভালোই দান মেরেছে। জমিদার বাবু একবার যদি মেনে নেয় তাহলে সমস্ত রাজত্ব বিক্রমের। বাদ দে, আমাদের আর কি করার, আমরা শুধু তাকিয়ে তাকিয়ে ঘটনাগুলো দেখতে পারবো। শুনেছ শুনেছ তোমার আদরের মেয়ে কি করেছে? বেশ তো বলতে, শাসন করো না, শাসন করো না। শাসন না করবার বলে এখন কি হয়েছে দেখো। আহা, তুমি এমন করছো কেন? জীবনটা হলো অনন্যার নিজের। অনন্যা নিজে বুঝবে তার কাকে ভালো লেগেছে, কাকে ভালো লাগেনি। তাই বলে ওই সামান্য বেকার ছেলেটাকে পছন্দ করবে, যার কোনো বাড়ি ঘর নেই, বংশ পরিচয় নেই, খালের ধারে বাঁশ পাতা দিয়ে একটা ঘর তৈরি করে থাকে? এখন তোমার মেয়ে যদি সেখানে গিয়ে শান্তি পায় তাহলে তো তুমি কিছু করতে পারবে না। কে বলেছে করতে পারবো না? আমি আমার মেয়েকে কোনোভাবেই ওই গরিব ঘরে যেতে দেব না। আমার মেয়ের কষ্ট হবে। আর ওই ছেলের সাথে যদি বিয়ে না দাও তাহলে তোমার মেয়েটা যে কষ্ট পাবে। সেই কষ্ট থাকবে কয়েকদিনের, কিন্তু গরিব ঘরে বিয়ে হলে সেই কষ্ট থাকে সারা জীবনের। তাহলে এখন কি করবে? মেয়েটাকে কিভাবে বোঝাবে? মেয়ে কিন্তু তোমার কথা একদমই শুনবে না। সেটা আমি ভালোভাবেই জানি। আমি ভেবেছি ওর বিয়ে দিয়ে দেব। পাশের গ্রামের জমিদার ছেলের সাথে ওর বিয়ে ঠিক করেছি আমি। এই যে এত সহজে বিয়ে ঠিক করে ফেলেছো, ওকে রাজি করানো কিন্তু এত সহজ বিষয় হবে না। তুমি নিজেই ওর সাথে কথা বলে দেখো। ঠিক আছে, আমি নিজেই ওর সাথে কথা বলছি। আমি কথা বললে আমার কথা ও ফেলতে পারবে না। কি হলো? তুমি এভাবে কাঁদছো কেন? আর এভাবে আমাকে এত জরুরি তলব করলে যে? যেই ভয় পেয়েছিলাম আমরা সেটাই হলো। বাবা সমস্ত কিছু জেনে গেছে আর বাবা আমাদের সম্পর্কটা অস্বীকার করেছে। কি বলছো তুমি? তাহলে এখন কি হবে? আমি তোমাকে কোনোভাবেই ভুলে যেতে পারবো না। আমি তোমাকে ছাড়তে পারবো না, বিশ্বাস করো। আমি জানি, আর আমিও তোমাকে ছেড়ে বেঁচে থাকতে পারবো না। আমাদেরকে কিছু একটা করতে হবে। তুমি বলো আমরা কি করতে পারি? আমি কিসের ভরসায় তোমাকে কিছু করতে বলবো বলো তো? আমি একটা বেকার ছেলে, তোমাকে আমি ভালোভাবে রাখতে পারবো কিনা আমি সেটাও জানি না। সে নিয়ে তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। ভবিষ্যতে তুমি নিশ্চয়ই কিছু একটা করতে পারবে, কিন্তু এখন তুমি আমাকে বলো আমি কি করব। আমাদের হাতে শুধু একটা উপায় বেঁচে আছে, আমাদেরকে পালিয়ে যেতে হবে। তুমি কি আমার হাত ধরে পালাতে পারবে? পারবো না কেন? অবশ্যই পারবো। আমি তো তোমার এই অনুমতির অপেক্ষাতেই ছিলাম। বলো কবে পালাবে? যদি পালাতে চাও তাহলে আজকে রাতেই পালাবো আমরা। বেশি দেরি করা যাবে না। আমি বেশি দেরি করতে চাই না, তাহলে বাবা আমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। আমি আজ রাতেই পালিয়ে আসবো। কিন্তু তোমার বাবা যদি আমাদেরকে ধরবার জন্য লোক পাঠায়? সে নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। আমার জীবন যতদিন আছে তোমার গায়ে একটা আঁচড়ও লাগবে আমি দেব না। বেশ, তাহলে আজকে রাতে এখানেই আমরা দেখা করব, কেমন? তুমি চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। ঠিক আছে, তাহলে এখন আমি যাই। অনন্যা এবং বিক্রম দুজনে পালিয়ে গিয়ে বিয়ে করে বিক্রমের বাঁশপাতার ঘরে এসে উপস্থিত হয়। বিক্রম, এটা তুই কি করেছিস? আমাকে না জানিয়ে তুই একা একা বিয়ে করে বউ নিয়ে ঘরে এসেছিস? মা, আমি অনন্যাকে খুব ভালোবাসি, তুমি ওকে মেনে নাও, অমত করো না মা। তুই এটা ভাবলি কিভাবে যে আমি একজন জমিদারের মেয়েকে মেনে নেব? আমি কোনোদিন এই বিয়ে মেনে নেব না। তুই তুই এই মেয়েকে ফিরিয়ে দিয়ে আয়। এটা সম্ভব নয় মা, আমরা তো বিয়ে করে ফেলেছি। এটা তুই কেন করলি? তুই জানিস না এই বিয়ে কোনোদিন ওই জমিদার মেনে নেবেন না। আর তাছাড়া আমাদের এই অভাবের ঘরে এই মেয়ে থাকবে কিভাবে? ও থাকতে পারবে না,